তিন দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। ডামি ভোটের জন্য বিগত সরকারকে দোষারোপ, 3 নির্বাচনে অনিয়ম তদন্তে সুপারিশ কমিটি গঠন। গুলি খাইছে একটা। শহীদ আবু সাইদ হত্যায় 30 জন জড়িতের প্রমাণ প্রসিকিউশনে, দ্রুত বিচারের দাবিতে রংপুরে শিক্ষার্থীদের কর্মসূচি। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, অভিযোগ বিএনপির। সংস্কার চাপিয়ে দেয়া হলে ঝুঁকি থাকে বাস্তবায়নে, মন্তব্য অন্যান্য দলের। নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো, দাবি খামেনির। পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই চালানো হয় হামলা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিন মঞ্জুর করেন। আদালতের জেরার মুখে 2024 সালে ডামি নির্বাচন হওয়ার কথা স্বীকার করেন সাবেক এই সিইসি। তবে এজন্য তিনি দোষারোপ করেন রাজনৈতিক নেতৃত্ব এবং তৎকালীন সরকারকে। 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বেলা 12:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় আউয়ালের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের ও আমি ডামি ভোট আয়োজন করেছেন এই আসামি। এ সময় বিচারক হাবিবুল আউয়ালকে বিতর্কিত ভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয় না। 2024-এর ডামি ভোটের দায় সে সময়ের সরকারের উপর চাপান তিনি। তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক এই সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, 2024-এর নির্বাচন যে প্রহসনমূলক ছিল তা আদালতে স্বীকার করেছেন হাবিবুল আউয়াল। তবে এটি প্রতিরোধে নিজের আইনি অক্ষমতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এইটা একটা সাংবিধানিক, আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। গত রবিবার বিএনপির পক্ষ থেকে করা মামলায় রিমান্ডে আছেন হাবিবুল আউয়ালের আগের মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশেরও নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, জেলা এবং দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম।
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায় আগামী রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, পরমুহূর্তেই তার প্রসারিত বুক লক্ষ্য করে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর এই ভিডিও। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের ১৬ বছরের ক্ষমতার মসনদ। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16ই জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। এর আগে গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সেই বেঁধে দেওয়া সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আবু সাইদ হত্যা মামলার সঠিক তদন্ত এবং দ্রুত বিচারের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 11টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকায় বসে আবু সাইদ হত্যা মামলা তদন্ত করায় প্রকৃত সত্য উন্মোচন হচ্ছে না। মামলায় জড়িতদের গ্রেপ্তার না করে অযথাই দেরি করা হচ্ছে। আবু সাইদের হত্যায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে গণশুনানি না করারও প্রতিবাদ জানান তারা। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, বিএনপি সেই সংস্কারই চায় যে সংস্কারে কোনো বিভাগকে খর্ব করা হবে না। ঐকমত্য কমিশনে প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর দায়িত্ব পালন নির্ধারণকে বড় অর্জন বলেও মনে করেন বিএনপির এই নেতা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা বাস্তবায়নে ঝুঁকি থাকে। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন শিরোনামের এই আলোচনা। আমাদের যে প্রচেষ্টা যথেষ্ট হয়েছে, আমি মনে করি আর দরকার নাই। সভায় যোগ দিয়ে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার গুরুত্ব দেন রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার উপর। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না। যারা ওর কুশীলভ ছিল তারাও মাসুল দেওয়া শুরু করেছে। গুরুত্ব পায় সংস্কার আলাপ। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ স্পষ্ট হয় নেতাদের বক্তব্যে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোন কোন মোল্লারা বলছেন বহুত্ববাদ কিরকম করে হবে, আল্লাহ তো এক, তাহলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল
সেটা আমরা খুব ভালো জানি না। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন, কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট করি, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে পৌঁছাতেই বিএনপি একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে 10 বছর মেয়াদ নির্ধারণে রাজি হয়েছে। বলেন, নির্বাচনকালীন সময়ে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার। পার্লামেন্টে এমন কোনো আইন পাস করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। চেক অ্যান্ড ব্যালেন্স, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা। সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সব বিভাগকেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। নিরপেক্ষতা ধরে রাখতে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের কাঠামো ছোট করার আহ্বানও জানান রাজনৈতিক দলের নেতারা। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। আত্মপ্রকাশ করল গণ অভ্যুত্থানে অংশ নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম প্রাইভেট ঐক্য। একই সাথে ঘোষণা করা হয় সংগঠনটির ১৫১ সদস্যের কমিটি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৮ জুলাই প্রাইভেট দিবস হিসেবে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানান তারা। বলেন, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ করে জুলাই আকাঙ্ক্ষাকে রক্ষা করাই তাদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সংগঠনটি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর সর্বত্র শোনা যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা এখনো আহত, তাদের সুচিকিৎসা দিন, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এখন যদি আবার মুক্তিযুদ্ধ চেতনার মতো আবার জুলাই আগস্টের চেতনা নিয়ে আবার কোনো একটা দল ব্যবসা শুরু করে, তাহলে এটা কিন্তু আমরা হইতে দিব না। অন্যদিকে ডাকসু নির্বাচনের আগে এবং পরে নিরাপদ ক্যাম্পাস চান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এমন দাবি উঠে আসে। এতে অংশ নেয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ সহ 25টি ছাত্র সংগঠনের নেতারা। তফসিল ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজনে মতামত তুলে ধরেন তারা। পরে গণমাধ্যমকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজন করতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আরও কয়েকটি মতবিনিময় সভা করবেন তারা। আর সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বিতর্ক মুক্ত নির্বাচন করার লক্ষ্য তাদের। দাবি জানিয়েছি যাতে মেয়েদের যে এই যে শঙ্কা, এই পরিস্থিতিটা যেন ওনারা হ্যান্ডেল করে। কবে নাগাদ আমরা তফসিল দেখতে পাবো এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়টা কি, বাট আমরা আশাবাদী খুব শীঘ্রই হবে। আমরা চরমভাবে আশাবাদী, ইভেন অল্প সময়ের ব্যবধানে আমরা একটা রুটম্যাপ পাবো ডাকসু ইলেকশনকে সফল করার জন্য। পরে যখন মিটিং হবে সেখান থেকে যেই আলোচনা হবে, সেখান থেকে যে রিকমেন্ডেশন আসবে, সাজেশন আসবে, সেগুলো নিয়ে আমরা কনক্রিটলি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবো। সিলেট নগরীতে 1.5 মাস বয়সী নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগে বাবাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। পুলিশের দাবি, আটকের পর আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে সে জানায়, শিশুটি কান্না শুরু করলে আতিকুর অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক পর্যায়ে বাথরুমে নিয়ে ছুরিকাঘাত করে
মেয়ে নেয়াকে হত্যা করেন তিনি। তার মানসিক কোনো রোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। বুধবার সিলেটের মেজরটিলা এলাকায় শিশু ইনায় এবং তার বাবাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকরা ইনায়াকে মৃত ঘোষণা করেন। অনিয়ম, চুরি, হয়রানি বন্ধ এবং যাত্রী সেবা নিশ্চিত করতে কর্মীদের স্বয়ংক্রিয় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। বৃহস্পতিবার দুপুরে সদর দপ্তরে তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বিমানের এমডি এবং সিইও ডক্টর শফিকুর রহমান। কর্মকর্তা কর্মচারীদের কোনো রকম গাফিলতি, অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান যে লোকসান কমাতে অলাভজনক রুট বন্ধ করে সম্ভাবনাময় নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিমানে। এরই মধ্যে ধারাবাহিক লোকসানের কারণে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য নতুন রুট পরিচালনার জন্য 2টি উড়োজাহাজ লিজ নেওয়া হবে বলেও জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। আমরা এয়ারক্রাফট আসলে আমাদের যে বর্তমান আমাদের যেগুলিতে আমাদের এক্সপ্যান্ড করা দরকার, যেমন ধরেন লন্ডন সেক্টরে এবং মিডল ইস্টার্ন যে সেক্টরগুলিতে, এবং ইভেন আমাদের এখন চলছে ভালোই। তো আমরা এগুলিকে ডেফিনেটলি আরও একটু কনসলিডেট করতে চাচ্ছি। আন্তর্জাতিক ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই অভিযান চালানো হয় বলেও দাবি করেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলের সাথে লড়াইয়ের প্রেক্ষাপট, ফলাফল সহ নানা ইস্যুতে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার ইরানের গণমাধ্যমে প্রচার করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির এই ভাষণ। লড়াইয়ে তার দেশ জয়ী হয়েছে বলে দাবি করেন খামেনি। বলেন যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো। যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল এই যুদ্ধে যদি তারা জড়িয়ে না পড়ে তাহলে ইসরায়েলকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সফলতা পায়নি। আমেরিকার গালে আমরা সজোরে চর বসিয়ে দিয়েছি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। পরমাণু কেন্দ্র নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করানোই লক্ষ্য ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে যুক্তরাষ্ট্র কোনো কিছুই অর্জন করতে পারেনি। তাদের লক্ষ্য ছিল ইরান যেন আত্মসমর্পণ করে, কিন্তু আমরা তা করিনি। গেল এক সপ্তাহ ধরে জনসমক্ষে অনুপস্থিত ছিলেন খামেনি। ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।